নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি শিলিগুড়ি শহরে। আজকে আমাদের রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন এবং কাকতালীয়ভাবে আজকের দিনেই এই সিজনে প্রথমেই গেরুয়া জবাটা ফুটলো। এই যে হালকা গেরুয়া করে রংটা ফুটে উঠেছে, এই রংটা বড় সুন্দর লাগছে দেখতে। গেরুয়া এবং চন্দন এই দুটোর মাঝামাঝি হচ্ছে এই রংটা, ভারী সুন্দর কিন্তু। আর এই যে জলটা দেখছেন, এটা হচ্ছে ভাতের মাড়, সেটার সাথে বেশ কিছুটা জল মেশানো একটা জল তৈরি করেছি। গাছ এটা খেতে ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে গাছের কাছে মাছের কালিয়া ধরে নিন। মাঝে মাঝে এরকম পোলাও, কোরমা, কালিয়া আমাদেরও তো ভালো লাগে, গাছেরও ভালো লাগে, তবে সেটা মাঝে মধ্যেই দেওয়া উচিত। রোজ রোজ ভাতের মাড় যদি আমি এই বারান্দা বাগানে দিতে থাকি, তাহলে সেটা ভালোর থেকে বরং ক্ষতিই বেশি হবে। শীত আর কিছুতেই আমি বুঝতে পেরেছি আমার বারান্দা বাগান থেকে বিদায় নেবে না। গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে, তাও এক একটা করে ডালে 4-5টা করে কুঁড়ি। আর এইরকম সময় মানে গাছের কুঁড়ি আছে মানে আমার যেন মনে হয় গাছ আমার সন্তান সম্ভবা। তাই জন্য কিছুতেই সেটাকে ফেলতে ইচ্ছে করে না, ভাবছি সরিয়ে দেবো অন্য কোথাও। কিন্তু বারান্দা বাগানে তো এতদিন শোভাবর্ধন করেছে, এখনও করছে। সত্যি কথা, এত সুন্দর রং ছড়াচ্ছে, কেমন একটা যেন লাগছে। গাছের লুকটা চেঞ্জ করবার জন্যই কি এতটা কঠিন হতে হবে আমায়? ঠিক আছে, দেখাই যাক না, একদিন হয়তো হয়ে যাব, কিন্তু এখনো পর্যন্ত সেটা মন সায় দিচ্ছে না। আজকে শনিবার, এই প্রথমবার আমি শনিবারে সমস্ত বিছানার চাদরগুলো বদলানোর সিদ্ধান্ত নিয়েছি। আগের ব্লগে বলেওছি যে আপনারা অনেকে নিষেধ করছিলেন বৃহস্পতিবার এগুলো করতে, সেটাও যেমন একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ওপর নিচ মিলিয়ে এতগুলো খাটের এতগুলো চাদর বড় অসুবিধে হচ্ছিল, কারণ এখন তার কমে গেছে তো। আর আমি ওই এক্সট্রা তার টাঙাতে দিচ্ছিলাম না। যারা মেল ছিল তাদের সত্যি ভীষণ অসুবিধে হচ্ছিল। সেজন্য ঠিক আছে, সপ্তাহে 2 দিন 2 ফ্লোর করলে সেটাতে বরং সুবিধেই হবে। আজকে এক খোলা কেচে আমি নেড়ে দেবো। সেগুলো সব এই সুতির চাদর, তারপরে আবার সেগুলো মেশিনে কাছাকাছি মোটেই শুকোতে দেরি হবে না। কালকে আর এক খোলা দেবো, কারণ মেশিনটাও এখন একটুখানি গড়বড় করছে। এই যে বিছানার চাদরটি, সেটা কিনেছিলাম মৌয়ের কাছ থেকে, ক্রিয়েশন অফ মৌয়ের। কি সুন্দর লাগছে দেখতে, এই বাঁধনি প্রিন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন থেকে ভাবছি জানেন তো, আরও কয়েকটা কিনবো, কিন্তু এখন আমি আর একটা মজাও পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে ইম্পালসিভ বাইং যেটাকে বলে, সেটা তো আমি বর্জন করেছি কিছুদিন হলো। আমার নিয়মিত বন্ধুরা সেটা জানেন। বন্ধুরা বিশ্বাস করবেন না, সেটা মানে বন্ধ করার পর আমার খুব কম করে হলেও 1020 থেকে আরও বেশি হবে হয়তো, আমি এক্স্যাক্ট হিসেবটা বলতে পারছি না, তবে আমার কাছে একটা রাফ হিসেব রয়েছে। 1020 একটু বেশি, আমি যোগ করিনি এখনও, সেটা করব। আমি বোধহয় বছর দেড়েকে জমাতে পেরেছি। হ্যাঁ, সেটা আমি জমাতে পেরেছি সত্যি সত্যি। এবং তাতে আমার জীবন এতটুকুও মানে খারাপ কিছু চলছে না। মানে আমি আগে যা ছিলাম তার থেকে বরং আমি একই রকম রয়েছি, আমার কোনো রকম অসুবিধে হচ্ছে না। তো তাই জন্যই অনেকগুলো কারণে আমি না কিছু কিছু জিনিসপত্র আর কিনতে চাই না। এই যে দেখুন, বিছানার চাদরগুলো যে বদলাচ্ছি, এত এত চাদর রয়েছে, তাও একটা সময় কি উন্মাদের মতো বিছানার চাদর আমি কিনেছি। অবশ্য এটাও ঠিক যে তখন সেগুলো কিনেছি জন্যই আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি আমার এত এত আছে। যদি সেই সময়টা অনেকগুলো করে নাও কিনতাম, তাও কিন্তু আমার কাছে থাকতো, কারণ আমি বহু বহু উপহার পেয়েছি। আর আমার শাশুড়ি মার স্টকেও প্রচুর বিছানার চাদর ছিল, এবং আমার মা যখন শিলিগুড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিলেন, তখন কিন্তু বহু বিছানার চাদর মা আমাকে দিয়ে গেছেন। এবং আমি আমার বিয়েতে, বউ ভাতে, তারপর টুপুর হওয়ার পরও আরও অনেক বিছানার চাদর কিন্তু পেয়েছি। তারপরেও নিজের শখ পূরণের জন্য কিনেছি, ঠিক আছে, সেগুলো কিনেছি, সেটা মানে গতস্ব সূচনা নাস্তি, সরি, জিভটা জড়িয়ে যাচ্ছে, কিন্তু তাতে অসুবিধা নেই। সেগুলো কিনেছি, বেশ করেছি, কিন্তু আর কিনবো না। বিশেষ করে অনলাইন শপিং তো খুব একটা করবার মোটেই আমার ইচ্ছা নেই, তবে যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি কিনবো। এবং সেই কিনবোটা হচ্ছে এই বাঁধনি দিয়েই আমি স্টার্ট করব বিছানা চাদর আবার কেনা। আর আমি যদি কোথাও বেড়াতে যাই, যেমন ধরুন পুরী গেলাম, সেখান থেকে হয়তো একটা কটকি চাদর কিনে আনলাম স্মৃতি হিসেবে। বা ঠিক আছে, একটা বেড়াতে গেলে কেনাকাটা করতে ইচ্ছে করে, সেখানে আমরা নিয়মিত রোজ রোজ যাই না, সেটা একটা আলাদা কেনাকাটা। কিন্তু এই যে ঘরে বসে মোবাইল টিপে টিপে অর্ডার করা, এখান থেকে ভাই নিজেকে মুক্ত করেছি।
তো যাই হোক, আজকে না আলপনাদি আসেনি। আলপনাদি খুব ক্লান্ত হয়ে গেছে। ও বলছিল যে ওর একটু বিশ্রাম দরকার, সেজন্য ও কিন্তু গেল কালও আসেনি, ও আজকেও আসেনি। তো যার ফলে কাজের চাপ তুলনামূলকভাবে অন্য দিনের থেকে হয়তো বা একটুখানি বেশি, কিন্তু সেটা এমন কিছু নয় বিছানা চাদর সেজন্য আমি তুলবো না, মানে এটা নিতান্ত ফাঁকিবাজি শব্দ ছাড়া আর কিছুই নয়। আর কত কত মানুষ সারাদিনে কত কত কি করে ফেলছেন, সেখানে আমার ওই 84 বছরের শ্বশুরমশাইকে সামলাতে আমার নিজস্ব প্রাত্যহিক কাজ আমাকে মানে সাইড করতে হবে, এটা ফাঁকিবাজি এবং অজুহাতের কথা ছাড়া অন্য কিছুই নয়। আর যখন আমাদের কর্মসহায়িকা দিদিরা আসেন না, তখন বরং বেশি করে বোঝা যায় যে এরা যখন আসে তখন এরা কী কাজগুলো করে। এই যে আলপনাদি আজকে নেই, দুদিন ধরে নেই, আমার সত্যি সত্যি ভাই বুঝতে পারছি, মানে ওপর নিচ করতে করতে মানে আমার একদম জীবন কয়লা হয়ে যাওয়ার অবস্থা। তাও ভাগ্যে সলকাদি আসছে, রান্নাটা হচ্ছে, মামুনি আসছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হচ্ছে, কাপড় কাচা হয়ে যাচ্ছে, এসবগুলো মিলিয়ে মিশিয়ে কেটে যাচ্ছে দিন। তো যাই হোক, আজকে আমি বলেছিলাম না, কয়েকদিন থেকেই ভাবছি যে আমি কয়েকটা টি শার্ট বাতিল করব। তো আমার হাজব্যান্ডের টি শার্ট, তো তার অনুমতি ব্যতি রেখে বাতিল করাটা একটু চাপ, যদিও করে দিলে বেটা এক ফোঁটাও বুঝতে পারবে না, পরে না কতগুলো এখন রোগা হয়ে গেছে, কতগুলো টি শার্ট ছোটো হয়। তো কয়েকটা বাতিল করলেই হতো, কিন্তু সর্বসাকুল্যে বাতিল বোধহয় করতে পারলাম 3খানা, জানেন, সবগুলোই বড় ভালো ভালো। বাতিল মানে ওই আর কি একে ওকে দিয়ে দেওয়ার মতো অবস্থা। তো এখন তিনি এসেছেন কয়েকটা অন্য ব্যাপার নিয়ে কথা বলতে। তো সেটা হয়ে যাওয়ার পর এই সময় কাজের সময় যখন কথা বলতে আসে না, আমার খুব রাগ হয়, জানেন তো। কারণ ওর যখন কাজ করে, তখন যখন আমি যাই তখন ও ভীষণ খ্যাচখ্যাচ করে। আমি যখন কাজ করি তখন যখন সেটা আসে, তখন আমার মনে হয় এক একবার যে ওই খ্যাচখ্যাচানিটা ফিরিয়ে দিই। কখনো কখনো দিই, সেটা সত্যি কথা, কিন্তু কখনো কখনো আবার দিই না। যাকে নিজে তো সারাক্ষণই ব্যস্ত, ঠিক আছে, এইটুকু সময় তো ঠিক আছে। আর এই লোকের কাছে কথা বলতে যাওয়ার যখন আমার দরকার হবে, তখন যেন মনে হবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তবে তার সাথে কথা বলার সুযোগ হবে আর কি। সারা দিনই ব্যস্ত। তো যাই হোক, ঠিক আছে, এখন শ্বশুরমশাই খাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে। তো জিনিসপত্রগুলোকে নিয়ে যাচ্ছি। অলকাদি রান্না করে বেশ অনেকক্ষণ আগেই চলে গেছে। এগুলোকে নিচে মাইক্রোওভেনে আমি গরম করে নেব। উপরেতে একটু ঠান্ডা মতো হয়ে গেছে, মানে খুব ঠান্ডা না হলেও মানে একেবারে জুড়িয়ে জল হয়নি, কিন্তু যাই হোক, ওনাকে একটু গরম গরম খেতে দিলে উনি খুব খুশি হন। আরও কি খুশি হন জানেন, যদি বাড়িতে মাংস হয়, আমি যদি পুরো প্রেশার কুকার বা কড়াই ধরে নিয়ে যাই, উনি যদি মাংসের পিসগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলেন আমাকে এই পিসটা দাও, আমাকে ওই পিসটা দাও, ওতে উনি ভীষণ আনন্দিত হন। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বুম্বাদা কিছুটা নিয়ে গেল, আমি বাদ বাকি কিছু নিয়ে গেলাম। আজকে আমাদের নিরামিষ দিন। আজকে আমাদের রান্না হয়েছে ডাল, কলমি শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, পনিরের তরকারি আর আলু ভাজা। এর মধ্যে ঝিঙে আলু পোস্ত আর কলমি শাকটা আমার শ্বশুরমশাইয়ের অনুরোধে রান্না। হাতে লবঙ্গ নিয়ে এরপর চলুন এমন একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা এর আগে কোনোদিনও দেখাইনি। আজকে শনিবার, এখন জাস্ট আমি স্নানে ঢুকবো, তার আগে, ঠিক আগের মুহূর্তে আমি একটা জিনিস তৈরি করব। তার জন্য আমার লাগবে হচ্ছে কর্পূর, লবঙ্গ এবং সল্ট। 4টে এখানে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি। 4টের মধ্যে অবশ্যই কাঁচের বাটি, মানে মেটালের বাটি হলেও হয়, তবে কাঁচের বাটি হলে বা প্লাস্টিকের বাটি হলে সুবিধে হয়। 4টের মধ্যে 4টে দেবো কোথায় জানেন? 2টো দেবো 2টো বেডরুমে, আর 2টো দেবো ওপরের 2টো বাথরুমে। হ্যাঁ, এটা আমি প্রত্যেক শনিবার দিন করে থাকি। যেটা ঘরে দেওয়ার সেগুলো তো দিয়ে নিই, তারপরে যে বাথরুমে যে দিই, তারপর আমি নিজেকে সম্পূর্ণ অচ্ছুত বলে মনে করি, যে যেভাবে দেখতে চান দেখতে পারেন। তারপর আমি আর কোনো কিছু স্পর্শ করি না, আমি একবারে চানে চলে যাই। এই যে এই কাজটা করতে এসেছি আমি, কিন্তু আমার স্নানের পরে এই যে 2টো দেখাচ্ছি, এই 2টো দেবো হচ্ছে বাথরুমে। একই মিশ্রণ, মানে একই জিনিসপত্র দিয়ে তৈরি করেছি। যেটা নীল, এটা দেখলেন, এটা আমি টুপুরের ঘর, যেহেতু টুপুর এখন আলাদা শুচ্ছে, সুতরাং টুপুরের বেডরুমে দিয়ে দেবো। আমি প্রত্যেক শনিবার এই কাজটা করে থাকি। প্রত্যেক শনিবার আমি এটা চেঞ্জ করি, আর আগের যেটা থাকে সেটা ডাস্টবিনে ফেলে দিই। বাথরুমেগুলো বাথরুমের ডাস্টবিনে, আর আমাদের ঘরেরগুলো সেগুলো ওই ঘরে যে ঘরোয়া যে ডাস্টবিন সেগুলোতে ফেলি। যাই হোক, যেটা বলছিলাম যে আমি এর আগে কিন্তু বাথরুমে আমার জামা কাপড় সমস্ত রেখে এসেছি। এগুলো করার পর এগুলো তো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, ঘরে যেগুলো আর কি রাখছি, কিন্তু বাথরুমেরগুলো করার পর কিন্তু আমি আর অন্য কিছু স্পর্শ করি না, সরাসরি চলে যাই বাথরুমে এবং চান করে নিই। এটা একটা টোটকাই বলতে পারেন।
এটা আমি দারুণ ভালো রেজাল্ট পেয়েছি, এবং এটা আমার নিজস্ব টোটকা নয়, এটা আমাকে একজন বলেছিলেন সেই জন্যতেই, এবং এটা কিন্তু আমি করছি অনেক দিন থেকে, অনেক অনেক দিন থেকে। তো আমি দেখালাম এই প্রথম, এবং এছাড়াও কিন্তু আরও কিছু কিছু টোটকা যেগুলো আমার জীবনে বিশাল চেঞ্জ এনেছে, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনারা দেখতে চান। সবটুকু যে আমি বলে উঠেছি আজ পর্যন্ত সেরকম নয়, কিছু কিছু বলেছি, সব কিছু সংগঠিত করে একসাথে যেটাকে বলা, সেইটাই কিন্তু আমি আপনাদের সাথে বলতে চাই। যদি আপনারা শুনতে চান কমেন্টে জানাবেন যে শুনতে চান কি না। তো যাই হোক, এখন এই যে যেটা রাখার, যেখানে যেখানে রাখার সেখানে সেখানে রেখে দিলাম। আমি কিন্তু বাথরুমে কখনো সাধারণত মোবাইল নিয়ে যেতে চাই না, সেজন্য মোবাইল নিয়ে যাইনি, কিন্তু ঘরের যেটুকু দেখানোর সেটুকু কিন্তু আমি দেখালাম। যদি 3টে বেডরুমে 3জন শুতো তাহলে আমি 3টে বেডরুমেই দিতাম। আর জিনিসগুলো এতটাই স্বল্প মূল্যের, ইনফ্যাক্ট আমার যে টোটকাগুলো থাকে সেগুলো ভীষণ সহজে পাওয়া যায়, আর সেগুলোর উপকারিতা অসম্ভব অসম্ভব। আমার নুনের টোটকা তো অনেকেই করেছেন, আমি যদি আপনাদের এক একটা করে মেসেজ দেখাই, সেগুলো স্ক্রিনশট যদি দেখাই নামগুলো ঢেকে ঢেকে, তাহলে আমি বলছি আমি একটা ব্লগে জায়গা দিতে পারবো না। নুনের টোটকাটা এতটাই এফেক্টিভ। হ্যাঁ, আমি আরও এরকম কিছু কিছু টোটকা করি যেগুলো ভীষণ উপকারী। আবারও বলছি, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সবগুলোকে সংগঠিত করে একটা ব্লগ বানাবো। আর সময়ের সাথে সাথে আপনারা কেবলমাত্র আমার ভার্চুয়াল ডায়েরিটাই হয়তো বা দেখতে পান, আমাদের জীবনে কিন্তু এই ডায়েরির পাতার বাইরেও আর অনেক কিছু থাকে বন্ধুরা, সেগুলো হয়তো বা আমরা এখানে আনি না। জীবনে কি উন্নতি হচ্ছে বা না হচ্ছে সময়ের সাথে সাথে আপনারা দেখতে পাবেন। যদি কখনো জীবন উপচে পড়ে এবং সেক্ষেত্রে আমার ভার্চুয়াল ডায়েরি পাতায় কিছু কিছু ছোঁয়া আপনারা পান, তাহলেও বুঝতে পারবেন আমার যারা দর্শক তারা প্রত্যেকেই কিন্তু বুদ্ধিমতী, আমি সেটা জানি। সুতরাং এই ধরনের টোটকাগুলোও এফেক্টিভ, সাথে সাথে ম্যানিফেস্টেশন অ্যাকশন এগুলো তো আছেই, কিন্তু এগুলোও জরুরি। সেই জন্য বলছি, দেখতে চাইলে কমেন্টে জানাবেন। সন্ধেবাতি দেওয়ার পর তারপর ওপরে আস্তে আস্তে শ্বশুরমশাই ডাকলেন, পুতুল দিয়ে এসেছিলেন। শুধু পুতুল দি না, পুতুল দি আর জামাইবাবু তারা দুজনেই এসেছিলেন। আমাদের যে জাদু মানে পুতুলদির ছোট ছেলে, সে এবার 10th-এ খুব ভালো রেজাল্ট করেছে, সিবিএসই ওদের রেজাল্টটা বেরিয়ে গেছে, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন। হয়ে গেছে বেশ কিছুদিন, কিন্তু মাঝখানে এইসব ডামাডোল চলছিল, সেই জন্য আর হয়নি। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা আমাদের খুব ভালো কেটেছে। তারপরে তো একটুখানি আমার মেয়েটাকে বানিয়ে দিলাম স্যুপ, সে তো মুখে কিছু খেতে পারছে না আজকাল। আর বাবার জন্য একটু এই গোবিন্দভোগ চালের ভাত, যেটা উনি খেতে ভীষণ ভালোবাসেন। তো বলছি যে এই যে ডামাডোল চলছে, ভোট কাউন্টিং, তারপর শপথ গ্রহণ, এই কারণে তো মনে হয় না, কিন্তু সিবিএসইর 12 ক্লাসের রেজাল্টটা কবে বেরোবে আমি সত্যি সত্যি জানি না। আমরা প্রত্যেকেই অনেকেই অপেক্ষা করছি। আপনারাও মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন যে রেজাল্ট কী হলো, রেজাল্ট এখনও বেরোয়নি বন্ধুরা, বেরোলে তো সবাই জানতেই পারবেন। দেখুন, দ্বিতীয় সপ্তাহ চলে এলো না আমাদের মে মাসের, এখনও তো জানি না, টেনশন প্রত্যেকেরই জিয়ে রয়েছে। বেরিয়ে যাবে আশা করছি এর মধ্যেই, শুনছি তো মে মাসের 3য় সপ্তাহে, তো মাঝখানে শুনছিলাম বেরোবে, আগেও বেরিয়ে যেতে পারে। কেন জানি না মনে হচ্ছে যে এবার হয়তো বা এই সপ্তাহের মধ্যেই কোনো একটা হুট করে খবর পেয়ে গেলেও যেতে পারি, তবে সেগুলো সবটুকুই আমার অনুমান। যাই হোক, এখন আপাতত একটুখানি ভাতটা মেখে নিই। বাবা এরকম ভাত খেতে ভীষণ ভালোবাসেন, ভীষণ, মানে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়, মানে জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট। তাও কি জানেন তো, আমার মানে বুম্বাদা বেরিয়েছিল, পুতুলদিরা এসেছিল, তো খাওয়া দাওয়া হয়েছে। বাবা আজকে 2টো সিঙ্গারা খেয়েছেন। তো সেক্ষেত্রে তারপরেও আমি ভাবছিলাম যে খেতে পারবেন কি না, কিন্তু দেখা গেল যে না, অসুবিধে হয়নি, এবং ঠিক আছে, উনি সবটুকুই হজম করেছেন। পরবর্তীকালে ভয়েস দিচ্ছি, উনি একদমই ঠিক আছেন। তো আগের দিনে বিছানার চাদরগুলো, জামা কাপড়গুলো গোছানো ছিল না, সেটা যেমন আজকে গুছিয়েছি, তেমনই আজকে এই যাত্রায় আমি দেখলাম যে না বাবা, কালকেও আলপনা দিয়ে আসবে কিনা সেটা জানি না, কালকেও কাজের চাপ বেশি হবে কিনা জানি না। এখনও পর্যন্ত যখন গায়ে এনার্জি খানিকটা রয়েছে, সেটা সদ্ব্যবহার করা যাক, এদিক ওদিক না করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলেই একটা কাজ মিটে যায়। দিন শেষ হলো, বাপরে বাপ, দৌড়ের একটা দিন। কতক্ষণ যে ব্লগ হলো কিচ্ছু জানি না। অন্যদিন তবু যা হোক কিছু কিছু খণ্ডাংশকে সামান্য সময়ের জন্য হলেও জুড়ে জুড়ে একটু আইডিয়া হয়, সেটাও রোজ হয় না, কিন্তু কোনো কোনো দিন হয় যে কতক্ষণের ব্লগটা দাঁড়ালো সেটা একটু দেখতে পাই, কিন্তু আজকে আমি সেটাও সুযোগ পাইনি। এই মুহূর্তে দাঁড়িয়ে এতটাই ক্লান্তি যে আমি কি করব বুঝতে পারছি না আর কি। মানে একটু দেখবো যে কতক্ষণের হলো, যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ব্লগটাকে এন্ডই করে দিই, তাহলে যদি ছোট হয় তাহলেই বা জানি কী করবো, এটাও ভাবছি। থাক, আজকে রাতটা ঘুমিয়ে পড়ি, কালকে পরপর 2 দিন তো আলপনা দিই আসছে না,
আপনাদের টায়ার্ড হয়ে পড়েছে, সেটাই আসল কারণ। নাগাড়ে কাজ তো করা যায় না, সবারই ছুটি দরকার হয়। তো কালকের দিনটা আমি ব্লগ করিনি এবং আজকের দিনটা আমি দেখালাম আপনাদেরকে। কালকের দিনটা কেটে গেছে, ঠিক আছে। তো আজকে খুবই ক্লান্ত লাগছে এই মুহূর্তে আমার। আজকের ব্লগের কমেন্টে দেখলাম অনেকেই আমার মায়ের ওই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হয়েছেন। যারা হয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। সত্যি কথা, তারা আমার মাকে নিয়ে চিন্তিত জন্যই কমেন্টগুলো করেছেন। এগুলোকে নেগেটিভ কমেন্ট হিসেবে ধরাটা নির্বুদ্ধিতা, বোকামি। তারা প্রত্যেকেই আমার মায়ের তথা আমাদের ভালো চান, সেই জন্যই বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে ঘটনাটা তো বেশ অনেক বছর আগের ঘটনা, 2022-23-এর ঘটনা। তখন থেকে এখনও পর্যন্ত আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, বিভিন্ন রকম কিছু করেছি এবং আরও অনেক কিছুর পরে দাঁড়িয়ে এইটুকু আমি বলতে পারি যে আমার মা কিন্তু নিরাপদ, সম্পূর্ণভাবেই নিরাপদ। এবং আমাদের দুজনের, মানে আমার এবং বুম্বা দাদার তথা আর যারা মানে এইসব ব্যাপারে আমাদের সাহায্য করেছেন, আমাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য ছিল মাকে নিরাপদে রাখা এবং মাকে কনশাস না করে, তথা একটু গুছিয়ে বলতে গেলে মাকে কনশাস না করে নিরাপদে রাখা। এইটাই ছিল হচ্ছে আমাদের মূল কাজ এবং সেটা সম্পূর্ণ হয়েছে। এবং যখন মানে যে শতাংশের ভাগে যদি 1% যে কোনো অসুবিধে যেটা, সেইটাও যেই মুহূর্তে আমাদের পুরোপুরি চলে যায়, আমি তখনই মুখ খুলেছি, তার আগে পর্যন্ত নয়। কাজেই চিন্তা করবেন না, মা ভালোই থাকবে এবং যা হবে সেটা ঠাকুরের ইচ্ছাতেই হবে। আর উপরে যদি মাথা ঈশ্বরের হাত থাকে, তাহলে ঘোর অমানিসাতেও আপনি ঠিক কোথাও না কোথাও রাস্তা ঠিক দেখতে পাবেন। মানে কোনো একটি তারা হয়তো আকাশে ফুটে উঠবে, যেটা থেকে আপনি আলো দেখতে পাবেন এবং আপনি ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, এইটাই হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো নাড়াচাড়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, আমরা এমন অনেক কিছুই জানতে পেরেছি যেগুলো ঠিক ব্লগের আওতার মধ্যে যদি আনি তাহলে আমার ব্লগটাই কলুষিত হবে, জানেন। মানে ওই তো বললাম তো যে ধর্মের কল বাতাসে নড়ে। আর এইটাও আমার গভীরতর উপলব্ধি। ভয় পেয়ে আমি যতদিন গর্তে ঢুকে থাকবো, ততদিন আমার গর্তে ঢোকাটাই না, মানে গর্তের স্পেসটা বাড়বে। বহির্বিশ্ব যে কত কিছু হচ্ছে, আমি গর্তে ঢুকতে 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 ঢুকতে, গর্ত কোনোদিনও আলোকোজ্জ্বল হয় না, গর্ত সবসময়ই অন্ধকারাচ্ছন্ন হয়। সেজন্য আমি অন্ধকারে থাকতে চাই না। আর আমি যদি অন্যের আপদে বিপদে না বেরোই, তাহলে আমার বিপদেও কেউ বেরোবে না। ভয় কাটাতে হবে এবং সেখান থেকে বেরোলেই আমি যেভাবে ম্যানিফেস্ট করবো আমার জীবনটা তেমনই, সত্যি কথা। কাজেই যারা চিন্তা করছিলেন তাদের আমি অনেক কৃতজ্ঞতা জানিয়ে বলি, চিন্তা করবেন না, ব্যাপারটা চিন্তার নেই। আর এককালে ছিল, কিন্তু এখন আর নেই। যাই হোক, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ